নমস্কার বন্ধুরা, বাংলা চালচিত্রে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো বিখ্যাত মার্কেট বিশেষজ্ঞ। উনি সেবি রেজিস্টার্ড কোনো অ্যাডভাইজার নন, কিন্তু মার্কেটকে খুব কাছ থেকে 22-25 বছর ধরে দেখছেন, শ্রী সুধাংশু ঘোষাল। নমস্কার। নমস্কার। আজকে আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। মিউচুয়াল ফান্ডের আজকে বেসিক অর্থাৎ মিউচুয়াল ফান্ডের কখন নিয়ে বলবো। আচ্ছা, তুমি তো মার্কেটকে খুব কাছ থেকেই দেখেছো, কি মনে হয় মিউচুয়াল ফান্ড কতটা রিস্কি? সাধারণ যারা ইনভেস্টার তারা এখান থেকে পিছিয়ে ব্যাংক পোস্টে পিছিয়ে যেতে চায়। মিউচুয়াল ফান্ড ব্যাপারটা যদি প্রথমে একটু গুছিয়ে বল। মানে এটা এমনি একটা আলোচনা চলছিল আর কি। আমার কোনো রিকোয়ার্ড কোয়ালিফিকেশন নেই যে আমি এই ব্যাপারে কোনো বক্তব্য রাখবো। এই আলোচনা চলতে চলতে একটা ভিডিও করা যায়, এরকমভাবে ভিডিও করা। কোনো পরামর্শের দরকার হলে রেজিস্টার লোকের কাছ থেকে নেবেন মতামত। আমার মতামত দেবেন না। অভিজ্ঞতাটা বলো। আমি আমার জাস্ট অভিজ্ঞতা বলছি। মিউচুয়াল ফান্ড একটা ওয়ে, আমার যে অ্যাসেট ক্লাসগুলো আছে সেই অ্যাসেট ক্লাসে ঢোকার একটা রাস্তা। আমি ইকুইটি নেব না গোল্ডে ইনভেস্ট করব না প্রপার্টিতে ইনভেস্ট করব, এগুলো একটা অ্যাসেট ক্লাস। এখানে ঢোকার একটা ওয়ে হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডটা কোনো ইনভেস্টমেন্ট নয়। আমি সোনায় ইনভেস্ট করতে চাইছি থ্রু মিউচুয়াল ফান্ড, বা ইকুইটি মার্কেটে ঢুকতে যাচ্ছি থ্রু মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড একটা ওয়ে টু ইনভেস্ট একটা অ্যাসেট ক্লাসে। এবারে মেনলি মানুষ, আমরা সাধারণ লোকজন যারা মিউচুয়াল ফান্ড নিয়ে বলি তারা ইকুইটিটাই বুঝি। আর ইকুইটিটা কেন দরকার, মানে ইকুইটি করবো কেন? ইকুইটি মার্কেট মিউচুয়াল ফান্ডে টাকা রাখবো কেন? হ্যাঁ, মিউচুয়াল ফান্ড তো রিস্কি। যদি মার্কেট পড়ে যায় তো এত রিস্ক, তার থেকে তো ব্যাংক তো ভালো রিটার্ন দিয়ে দিচ্ছে, 7% রিটার্ন দিয়ে দিচ্ছে। পোস্ট অফিস আছে, পোস্ট অফিস আছে, এলআইসি টেলআইসি এরকম সব কিছু আছে, গ্যারান্টিড প্রোডাক্ট আছে। সেখান থেকে মিউচুয়াল ফান্ড কেন মানে এইটা বুঝতে গেলে বুঝতে হবে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, মানে ইনফ্লেশন, মূল্যবৃদ্ধি। হ্যাঁ, মানে আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের যে স্যার, তিনি খুব ভালো বুঝিয়েছিলেন যে আমাকে ডিমে বুঝিয়ে দাও। মানে আজকে 100 টাকায় কটা ডিম হবে, 10 বছর পরে ওই 100 টাকাটা আমি 4% ইনভেস্ট করলাম, 5% ইনভেস্ট করলাম, যা পেলাম 104 টাকা পেলাম 1 বছর পর। এবার 1 বছর পরে আমার 10টা ডিম, মানে ওই সংখ্যায় ডিমটা আসছে কি? যদি না আসছে তাহলে আমার লস হয়ে যাচ্ছে, পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে, গরিব হচ্ছি, ক্রমশ গরিব হচ্ছি। ওই টাকার বাইং মানে পারচেজিং ক্ষমতা আমার কমে যাচ্ছে। তাহলে আমাকে এমন একটা জায়গায় ইনভেস্ট করতে হবে যেখানে ওই ইনফ্লেশনকে বিট করতে পারবো। মানে মুদ্রাস্ফীতির থেকে যেন বেশি হয়, মুদ্রাস্ফীতি থেকে আমার রিটার্নটা বেশি হতে হবে, নাহলে আমার রিটার্ন তো হচ্ছেই না, আমার লস হচ্ছে আলটিমেটলি। দেখতে পাচ্ছি 100 টাকাটা 104 টাকা হয়ে গেল, কিন্তু তখন আমার কেনার ক্ষমতাটা নেই, তখন জিনিসের দামটা 106 টাকা হয়ে গেছে। মানে কত হয় মোটামুটি মুদ্রাস্ফীতি আমাদের দেশে? মুদ্রাস্ফীতি আমাদের দেশে 5-7% মুদ্রাস্ফীতি সাধারণভাবে, মানে অল টোটাল। কিন্তু এডুকেশন সেক্টর বা চিকিৎসা ক্ষেত্রে, এই দুটোতে মুদ্রাস্ফীতি একটু বেশি, কখনো 12-13%, 15% ছুঁয়ে দেয়। একটু ডিপেন্ড করে এটা। এই যে কোভিডের সময় মুদ্রাস্ফীতিটা অনেকটাই বেড়ে গেছে, এবার এখন তুলনামূলক আবার একটু কমে এসছে। এটা ডিপেন্ড করে কোন সাইকেলটায় যাচ্ছি, কিন্তু মোটামুটি 12-14% তো হয়েই যায়। আচ্ছা, মানে আমার যদি 12-14 টাকা শতকরা রিটার্ন না আসে, তাহলে আমার মূল্যবৃদ্ধির সঙ্গে আমি লড়াই করতে পারবো না। এটাকে আমরা ওভারকাম করব, তার থেকে বেশি, তার জন্য তাহলে মিউচুয়াল ফান্ড কি সব থেকে ভালো প্রোডাক্ট? হ্যাঁ, ওই ইনফ্লেশনটাকে বিট করার জন্য। মানে আমি যদি এখন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি, সেটা যদি আমাকে 8% দিয়ে দেয়, আর যদি হেলথ সেক্টরে এখন 12% আমার খরচা হয়, ইনফ্লেশন হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম, খরচ, চিকিৎসার খরচ 12% ইনফ্লেশন, মানে যে অপারেশন করতে বা যে হাসপাতালে ভর্তি হলে এবছর 1 লাখ টাকা খরচ, সেটা আগামী বছর 1,12,000 টাকা। আর আমি সেখানে ইনকাম করছি 1 লাখ টাকাটা 1,08,000 টাকা। তাহলে এই আমার যে ঘাটতিটা, এই ঘাটতিটা লম্বা স্প্যানে, মানে 15 বছর অনেকটা বেড়ে যাবে। অনেকটা, এটা অনেকটা, এটা হয়তো কর্পাস মানে ডবল লাগবে আমার। আচ্ছা, তাহলে তার জন্য আমাকে এমন একটা প্রোডাক্ট দরকার, প্রোডাক্ট দরকার, এমন একটা সিস্টেম দরকার যেখানে আমি অন্তত ইনফ্লেশনটাকে ইকুয়াল, আমি যাতে রিটার্নটাকে পাই, সেটা মিউচুয়াল ফান্ড করতে পারে। সেটা ইকুইটি মিক্স না হলে সম্ভব নয়। এটা ডেট কোনোভাবেই দিতে পারবে না। এই যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথা বলছো, তো এটা কি অনেকে যেটা ভাবে যে এটা কি গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত কিনা, অনেকের অনেক ধরনের চিট ফান্ডে টাকা চোট গেছে, সুতরাং মিউচুয়াল ফান্ডের মানে অথরিটি কে, ওকে মেন ওর উপর নজরদারি এটা কে করে? এটা কি গভর্নমেন্টের কোনো হাত আছে এখানে? হ্যাঁ, গভর্নমেন্টের তো সজাগ দৃষ্টি আছে এখানে।
এটা মার্কেট, এটা ইন্টারন্যাশনাল মানি আমাদের দেশে যেভাবে ফ্লো হচ্ছে বা গোটা ওয়ার্ল্ডে যেভাবে মুভ করছে, তার উপরে নজরদারি তো থাকতেই হবে, নাহলে তো ইকোনমি একদম খুব প্রবলেম জায়গায় চলে যাবে। সমস্ত দেশেরই আছে। আর এটা চিট ফান্ডের মতন ওই রকম ভাবে তুলনা করার দরকার নেই। এটা ক্যাপিটাল মার্কেট, এটা একটা অনেক অ্যাডভান্স জায়গা, আচ্ছা, এবং স্বীকৃত জায়গা। সরকার এর সঙ্গে ডাইরেক্টলি ইনভলভড, ট্যাক্স স্ট্রাকচার দিয়ে, তার বিভিন্ন রকমের স্কিম দিয়ে ডাইরেক্টলি ইনভলভ হচ্ছে মার্কেটের সঙ্গে। সরকারের কোন সংস্থা এটা? সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটা নজরদারি করে মার্কেটের উপরে। আর মার্কেট ওরিয়েন্টেডই প্রোডাক্ট হচ্ছে মিউচুয়াল ফান্ড। যদি আমি ইকুইটি পার্টটা ধরি, হ্যাঁ, তাহলে ওখানে সেবিরই নজরদারি আছে। আচ্ছা, সুতরাং নিরাপত্তার দিকে কোনো সমস্যা নেই। এর ইতিহাস কি বলছে? লাস্ট 20 বছর বা 25 বছর তুমি মার্কেটে আছো, মিউচুয়াল ফান্ডের লাস্ট 20 বছরের যে ডাটা নিই, এ কেমনভাবে পারফর্ম করেছে? আমি যদি এমনি বেঞ্চমার্কের কথা ভাবি, মানে নিফটি বা সেন্সেক্স, এটা মোটামুটি 12.5 থেকে 15.5% রিটার্ন লাস্ট 20 ইয়ার্সে দিয়েছে। লাস্ট 12 ইয়ার্সে একটু কম ছিল, এই কোভিডের ইয়ারটা দিয়ে এসে আবার রিটার্নটা একটু বেড়ে গেছে, কম্পাউন্ডের রিটার্নটা। 12.5% রিটার্ন এখানে নিফটি দেয়, মানে যেগুলো ম্যানেজড পোর্টফোলিও নয়, সেই ম্যানেজ পোর্টফোলিও নয় তারাও পায়। এবারে 12.5-র ওপরে কিছু গেলে এক্সট্রা কিছু বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, মানে যদি আমাকে মার্কেট প্লাস রিটার্ন বার করতে হয় না, আমি বলছি মোটামুটি কেউ যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যায়, সে যদি 15 বছর ধরে সিস্টেমেটিকলি ইনভেস্ট করতে পারে, তাহলে সে 12 থেকে 15% রিটার্ন পাবে। হ্যাঁ, অর্থাৎ ব্যাংক, পোস্ট অফিসের ডবল রিটার্ন সে পাবে। অবশ্যই ব্যাংক, পোস্ট অফিসের ডবল পার্সেন্টেজ টার্মে, কিন্তু যদি 30 বছর বা 25 বছর হরাইজন ধরা হয়, ওটা প্রায় যে কর্পাসটা সে অ্যাকুমুলেট করবে সেটা প্রায় 5 to 7 টাইমস বেশি হয়ে যায়। হ্যাঁ, মানে এটা শুধু ওই ডবল নয়, এটা অনেক বেশি, যেহেতু এর সঙ্গে টাইমটা অ্যাডজাস্ট হবে। তার মানে যদি কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে, তাহলে সে বেশি রিস্কে থাকছে, কারণ তার টাকাটা সেভাবে বাড়ছে না। হ্যাঁ, ওই একটা খুব ভালো আমি একটা ভিডিও শুনেছিলাম যে ইনভেস্টিং কতটা হার্ড, মানে আমি যেটা জানি না সেই জায়গাটা আমি কি মিস করছি। সে একটা কথা আছে না, বয়েলিং ফ্রগ সিমটমস। আচ্ছা, মানে একটা ব্যাংকে যদি গরম জলে বা ঠান্ডা জলে বস করিয়ে গরম করা হয়, ব্যাংকটা ওখান থেকে লাফিয়ে বেরোবে না, ওখানেই বসে বসে মরে যাবে। আর যদি ব্যাংকটাকে গরম জলে ছাড়া হয়, সে সঙ্গে সঙ্গে লাফিয়ে পালাবে, জীবন বেঁচে যাবে, তার জীবন বেঁচে যাবে। মানে আমাদের এমন একটা সিস্টেম, যদি না জানি যে আমার তলার জলটা ফুটছে এবং এটা আস্তে আস্তে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আমাকে এখান থেকে বেরোতে হবে, তাহলে আমি বয়েলিং ফগ সিনড্রোমসে পড়ে গেলে আমি ওখানেই মারা যাব। তাহলে আমাকে ওই সিনড্রোমস থেকে বেরোতে হবে, আমাকে সবসময় একটু সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। সরকার শিক্ষিতভাবে কিভাবে নিজের টাকা ঠিকঠাক গ্রোথ করা যায় সেইটাকে ভেবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। একটু পড়াশোনা করতে হবে, একটু জানতে হবে। যারা জানে তাদের সঙ্গে কথা বলতে হবে, আমাদের মতো লোকের সঙ্গে কথা না বললেও হবে। যারা জানে তাদের সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা, মিউচুয়াল ফান্ডের মানে কত রকম হয়? মানে আজকে আমরা শুধু বেসিক নিয়ে আলোচনা করব, পরে একদিন একটা দ্বিতীয় পর্ব আসবে যেটাতে অ্যাডভান্স কথা থাকবে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন কম্পোনেন্টস, সাব রেশিও, আলফা, বিটা, এইসব নিয়ে। আজকে শুধু জানতে চাইছি মিউচুয়াল ফান্ড ক রকমের হয়, কী রকমের হয় মোটামুটি? মিউচুয়াল ফান্ড এক তো আমি ইকুইটি ইনভেস্ট করার জন্য ইকুইটির মধ্যে আর কি ভাগ হতে পারে? ইকুইটির মধ্যে কি ভাগ হতে পারে? ইকুইটি ছাড়া আগে সেটা বলে নিতে। হ্যাঁ, ঠিক। কমোডিটির উপর এখন মিউচুয়াল ফান্ড এসে গেছে। আচ্ছা, কমোডিটির উপরেও মিউচুয়াল ফান্ড, কমোডিটিতে ইনভেস্ট করার জন্য, ফ্ল্যাট, বাড়ি, এখানে ইনভেস্ট করার জন্য মিউচুয়াল ফান্ড এসে গেছে। গোল্ডের উপরে তো অনেক আগে থেকে ছিল, ইকুইটির উপরেও ছিল। এরপরে অনেক ইনভেস্টার চায় আছে এটার মিক্স হবে না, মানে আমরা সবসময় একটু ওই ধরনের চাইতো যে পুরো ইকুইটি নয়, অতটা রিস্ক নেব না, আবার ফিক্সড ডিপোজিটও নয়, একটু মানে মাঝারি দাও। সেই রকমের জন্য অনেকগুলো ক্যাটাগরি আছে। আচ্ছা, ব্যালেন্স আছে, ব্যালেন্স অ্যাডভান্টেজ আছে, ইকুইটি সেভিংস আছে, এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে যেখানে ইকুইটি, গোল্ড, ডেট, এদের বিভিন্ন রকম কম্পোজিশন পাওয়া যায়। এদের বিভিন্ন মাল্টি অ্যাসেট ফান্ড, আচ্ছা, বিভিন্ন কম্পোজিশন, বিভিন্ন রকম ভাবে ম্যানেজমেন্ট স্টাইল, এই ধরনের কিছু আছে প্রোডাক্ট। সেটা অ্যাকচুয়ালি কাস্টমারের কি নিড, কাস্টমার তো জানে না আমার কোন প্রোডাক্টটা অ্যাপ্রোপ্রিয়েট। মানে এক একটা ইনভেস্টরের জন্য এক এক রকম ফান্ড। হ্যাঁ,
আচ্ছা। প্রত্যেকটা প্রোডাক্ট রাইট, কিন্তু আচ্ছা। কোনটা আমার জন্য স্যুট করবে সেটার জন্য আমাকে একটু পড়তে হবে, মানে বুঝতে এক হবে। একটা যে ফান্ড, আমরা যদি উদাহরণ হিসেবে ধরি এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই, তার মধ্যে অনেক ক্যাটাগরির ফান্ড আছে, আমাকে বাস্তবে কোনটা আমার জন্য স্যুট। শুধু তাই না, যারা তার মধ্যে যে হাইব্রিড ক্যাটাগরি, সে হাইব্রিডের মধ্যে মানে যেখানে ইকুইটি ডেট টু গোল্ডের মিক্স আছে, সেখানেও অনেক ধরনের ফান্ড আছে। আচ্ছা, অনেক ধরনের মধ্যে টাইম ডিউরেশনের কথা বলছো। হ্যাঁ, মানে টাইম ডিউরেশন বা ম্যানেজমেন্টের ধরন এইরকম আর কি, মানে ইকুইটি সেভিংস এর সঙ্গে মাল্টি অ্যাসেটের তফাৎ আছে, তার সঙ্গে ব্যালেন্স অ্যাডভান্টেজের তফাৎ আছে। তাহলে কোন জিনিসটা আমার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, কেন অ্যাপ্রোপ্রিয়েট, এই জিনিসটা যদি জানা হয় তাহলে বেস্ট সুবিধা পাওয়া যায়। নাহলে ওই বয়েলিং ফ্রগ সিমডমস, হ্যাঁ, আস্তে আমি আস্তে জানিও না আমি কি লুজ করছি। আচ্ছা, মানে যারা ইকুইটি মিউচুয়াল ফান্ডের স্বাদ নিচ্ছেন না বা ভয় পাচ্ছেন মিউচুয়াল ফান্ডে কি হবে বাজার ডুবে গেলে, আসলে তারা কিন্তু রিস্কে থাকছেন, তাদের যেহেতু টাকাটা ঠিকঠাকভাবে বাড়ছে না। আর একটা কথা দেখেছি, অনেকে মিউচুয়াল ফান্ড ভাবে একটা লং টার্ম, এই যে টাইম ফ্রেমটা, লং টার্ম বলতে কি, কতটা তার ভিউ হওয়া উচিত, শর্ট টার্ম বলতে কি, বা কিভাবে টাকা জমাবো, গোল স্পেসিফিক কিনা, এই ব্যাপারটা যদি একটু আলোকপাত করো। মানে এটা খুব কঠিন মানে বিষয়টা খুব প্রবলেমেটিক বিষয়, আলোচনাও খুব করা মুশকিল। মানে মোদ্দা কথা, যে কোনো সময়ে দাঁড়িয়ে যদি আমি লম্বা সময় বলে দিই তাহলে আমার অনেক কিছুই অ্যাডজাস্ট হয়ে যায় অটোমেটিক। আচ্ছা। কারণ লম্বা সময় 7 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 15 বছর, 20 বছর হতে পারে। হ্যাঁ। এরপরে যে অ্যাকচুয়ালি সাইকেল ধরতে পারবে, যে জানে কখন ইনভেস্ট করতে হবে, তার কাছে হয়তো 3 বছর টাইমটাও যথেষ্ট টাইম। আর যে জানে না সাইকেল ধরাটা, তার কাছে হয়তো 7 বছর টাইমটাও প্রবলেমেটিক হবে। তার জন্য আমরা একটা এভারেজ ধরে নিই যে 7 বছর, 5 থেকে 7 বছর হলে একটা সাইকেল কমপ্লিট হয়ে যাবে। আমি যে কোনো সময় ইনভেস্ট করতে আরম্ভ করি না কেন, আমি মোটামুটি একটা এভারেজ রিটার্ন বার করেই নেবো, ও যে রিটার্নটা দেয়। তার মানে ফান্ডগুলোর হয়তো কোনো টাকা তোলার লক ইন বলে কিছু নেই, কিন্তু ফান্ডার ম্যাচুরিটির একটা এভারেজ পিরিয়ড আছে। হ্যাঁ, এভারেজ ম্যাচুরিটি পিরিয়ড একটা আছে, ওটা প্রসপেক্টাসেও পাওয়া যায়। আচ্ছা, ওই এভারেজ ম্যাচুরিটি পিরিয়ড ধরেও আমি ফান্ডটাকে চুজ করতে পারি। হ্যাঁ, এবার মার্কেট সাইকেল ধরতে পারলে আরো ভালো, তার জন্য একটু নজর রাখতে হবে। আচ্ছা, তাহলে মার্কেট সাইকেল ধরা যাবে কখন কোন জায়গাটা পড়ে যাচ্ছে, ধরুন সেই জায়গাটা ধরলে সুবিধা হবে। এখন স্মল ক্যাপ যদি পড়ে যায় হঠাৎ করে, তাহলে আমি নিফটি না ধরে যদি স্মল ক্যাপের উপরে অ্যাগ্রেসিভ হই, তাহলে আমি রিটার্নটা বেশি পাবো। যদি আমি এখন কিছু না বুঝে নিফটি ধরি, তাহলে আমি 7 বছর যদি টাইম দিই তাহলে ঠিকঠাকই চলে আসবে। আর যে এভারেজ রিটার্ন সেটা পেয়ে। স্মল ক্যাপ বলতে মনে পড়লো, অনেকে স্মল ক্যাপের প্রতি একটা বিশেষ ভক্তি, কারণ সবসময় দেখছে স্মল ক্যাপ রিটার্ন বেশি, তার ফলে কি করছে, অনেকে ইকুইটির মধ্যে স্মল ক্যাপ বেশি নিচ্ছে বা শুধু স্মল ক্যাপই নিচ্ছে। সেইটা কি ধরনের মানসিকতা হচ্ছে, বা সেখানে কি ভুল ত্রুটি থেকে যাওয়ার চান্স থাকছে? এটা তো আমাকে 1 penny saved is 1 penny earned। আমাকে আগে নিজের মাইন্ডটাকে করতে হবে ডিফেন্সিভ। অ্যাগ্রেসিভ, এমনি ইকুইটি অ্যাগ্রেসিভ, সেখানে আর অ্যাগ্রেসিভ নিয়ে এক্সট্রা অ্যাগ্রেসিভ দেখানো দরকার হয় না। এখানে মেনলি করতে হয় পোর্টফোলিও অ্যালোকেশনটাকে ঠিক করতে হবে। মানে অ্যাসেট, বিভিন্ন অ্যাসেট ক্লাসে যে আমি পার্সেন্টেজটা অ্যালোকেট করছি, সে অ্যালোকেটটাকে যদি আমি ম্যানেজ করি তাহলেই আমার হবে। খুব অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই, তো ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, একটু ভ্যালু স্টাইল, একটু লং টার্ম ওরিয়েন্টেড, একটু লার্জ ক্যাপ ফোকাস, আচ্ছা, হওয়াই ভালো একটা রিটেল ইনভেস্টার। শুধু স্মল ক্যাপে তো নেগেটিভ রিটার্ন 5 বছরও দেখেছো? হ্যাঁ, 5 বছর 7 বছর হরাইজনে নেগেটিভ রিটার্ন আছে। 2008-এর যে স্মল ক্যাপ, 2007-এ যেটা হাই করেছিল স্মল ক্যাপে, সেটা 2012 সাল পর্যন্ত নিউ হাই করতে সময় লেগেছিল। মানে অনেকটা সময় লেগেছিল। তারা এই 7-8 বছর হরাইজনেও তারা নেগেটিভ রিটার্ন সেই সময় পেয়েছে। আচ্ছা, কোভিডের সময় তো কারেকশনটা খুব ছোট ছিল, 7-8-এর কারেকশনটা বেশি, 7-8-এর কারেকশনটা ব্যাপক কারেকশন ছিল। 7 থেকে 11-12 এই স্প্যানটা পুরো নেগেটিভ ছিল স্মল ক্যাপ, মানে কেউ স্মল ক্যাপ নিচ্ছিলই না। এখানে তো স্পেকুলেটিভ ব্যাপারটা, স্পেকুলেটিভ। এখানে কেউ তো কোনটা র্যাশনাল মাথা নয়। আমার যখন বিগ বাজারে সেল দেয়, জামা সস্তা পাওয়া যায় ফ্লিপকার্ট অ্যামাজনে, তখন লোকে কেনে। আর মার্কেট যখন পড়ে যায় লোকে তখন বেচে। তখন উল্টোটা হয়ে যায়, মার্কেট পড়ে যাচ্ছে বেচে দাও, আর মার্কেট বেড়ে যাচ্ছে তখন কেনে। তাহলে ওই শেয়ার মার্কেটে আমাদের মাথাটা র্যাশনালি খাটে না। যদি র্যাশনালি ওটাকে ভাবতে পারি তাহলে ঠিক আছে, হ্যাঁ, অর্ধেক প্রবলেম সলভ হয়ে গেল আর কি। আর একটা 30 বছরের বা 35 বছরের চাকরিজীবী বা ব্যবসাজীবী যে প্রতি মাসে 10,000 টাকার একটা পোর্টফোলিও সাজাতে চাচ্ছে, যার একটা ছোট বাচ্চা আছে, যার বয়স হয়তো 5 বছর কি 7 বছর, যে একটা 10 বছরের টাইম ফ্রেমের জন্য তার একটা নিজস্ব পোর্টফোলিও করতে চায়, তার সেক্টর ওয়াইজ এই 10,000 টাকা দিয়ে আমরা বিচার করি,
কোন কোন সেক্টর তার ধরতে হবে, মানে আমি ইকুইটির মধ্যে কথা বলছি, বা কীরকম তার রেশিওটা হওয়া উচিত? এর রেশিওটা ডিপেন্ড করে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কীরকম। আমি 10,000 টাকা ইনভেস্ট করছি, আমি 10 বছরের জন্য বলেই আরম্ভ করলাম, কিন্তু হয়তো 2 বছর পর আমাকে তুলতে হতে পারে। এরকম সিনারিও হয়, অনেক সিনারিও হয়। আমার যদি এমন একটা মানে ফিনান্সিয়াল কন্ডিশন থাকে আমাকে নিতেই হবে না, তাহলে আমি একটু অ্যাগ্রেসিভ মানে ফ্লেক্সি ক্যাপ আর মিড ক্যাপে যেতে পারি। কেমন রেশিও হবে? 10,000 টাকার মধ্যে ফ্লেক্সি ক্যাপ কত হবে, মিড ক্যাপ কত হবে? 10,000 টাকার মধ্যে যদি আমি এরকমভাবে ভাবি, লার্জ অ্যান্ড ফ্লেক্সিতে 5 আর মিড ক্যাপে 3, বাকি স্মল ক্যাপে বা যে কোনো ইন্ডেক্সে আমি 2, বা গোল্ড সিলভারও আছে, সেখানে যদি একটু এক্সপোজার নেওয়া যায়। আচ্ছা, মেইনলি 50% তো আমাকে লার্জ আর ফ্লেক্সিতেই রাখা উচিত। হ্যাঁ, মানে আমার যেমনই পোর্টফোলিও। আচ্ছা, আরেকটা কথা, আজকের শেষ প্রশ্ন, এখন তো অনলাইনেও করা যায়, যে কোনো অ্যাপ আছে সেই অ্যাপেও ইনভেস্টমেন্ট করা যায়, সেই অ্যাপ থেকে ইনভেস্টমেন্ট মানুষ সহজেই করতে পারছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যারা ওই অ্যাপ থেকে ইনভেস্টমেন্ট করছে বা নিজে ইনভেস্টমেন্ট করছেন, ব্লাইন্ড ইনভেস্টর, অন্ধের মতো একটা এসআইপি চলছে। একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে এসআইপি করা আর এই ব্লাইন্ড ইনভেস্টর, অর্থাৎ একটা অ্যাপে চলছে তো চলছেই, সেই ক্ষেত্রে পার্থক্যটা কীরকম হয় রিটার্নের ক্ষেত্রে? মানে পৃথিবীতে কোনো জিনিসই ফ্রি নেই, হ্যাঁ, এটা প্রথমে ভাবতে হবে। এবং মানুষজন এখানে ওই অনেকে তো ডাইরেক্ট এইসবের জন্য চলে গেছে, কিন্তু এইভাবে যদি কেউ একটা ভালো কর্পাস জমিয়ে নেয়, সে তখন পিএমএসেই যায়, মিউচুয়াল ফান্ড ছেড়ে দিয়ে, সেখানে গিয়ে সে 10% দেয়, আপফ্রন্ট দেয় 10%, তাহলে সে তখন দিতে রাজি আছে, এখন ইয়েকে দিতে রাজি নেই। ঠিক আছে, সেটা একটা সেপারেট পার্ট। ওই একই কথা আর কি, বয়েলিং ফ্রগ সিমটমস। মানে আমি ওই 10 পয়সা বাঁচাতে গিয়ে বা আলোচনা কারোর সাথে করব না বা কার সাথে করব খুঁজে পাচ্ছি না, এই রকম করতে গিয়ে আমি সেই বয়েলিং ফ্রগ সিমটমসে পড়ে যাচ্ছি। আমি কি লুজ করছি বা লুজ করতে চলেছি আগামী 15-20 বছরে, সেটা আমি নিজেও বুঝে উঠতে পারছি না, আর কোনোদিনই বুঝবো না ওটা আমি। আচ্ছা, তো এতে ডিফারেন্সটা কি হতে পারে? ব্লাইন্ড ইনভেস্টার কি রকম? ব্যাপক ডিফারেন্স হতে পারে। আমি এমনও হতে পারে, আমি যদি 2% কম রোজগার করি 15 বছর হরাইজন বা 20 বছর হরাইজনে, তার আমার পোর্টফোলিও কর্পাস 50%-এর কাছাকাছি কমে যেতে পারে। মানে যেটা বলতে চাইছো, কেউ যদি অন্ধভাবে কোনো অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করে আর কেউ যদি ভালো অ্যাডভাইজারের মাধ্যমে ইনভেস্ট করে, অ্যাডভাইজার যদি ভালো অ্যাডভাইস দেয়, কেউ হয়তো 10 লক্ষ টাকা জমাবে, কেউ 15 লক্ষ টাকা জমাবে। হ্যাঁ, 10 লক্ষ টাকা জমাবে 20 বছর হরাইজনে, আর সে যদি একটু বুঝে শুনে করে, সে হয়তো সেই কর্পাসটাই 20 লাখ টাকা নিয়ে যেতে পারে, কোনো রিস্ক না নিয়ে। মানে প্রচুর স্মল ক্যাপ নিয়ে নিলাম, প্রচুর অ্যাগ্রেসিভ বানিয়ে নিলাম, এরকম না করে, মানে একদম সাধারণ ওয়েতেই হ্যাঁ করা যায়। মানে সময় যদি আপনার পক্ষে, সেই সময় এবং সেই ঠিকঠাকভাবে, মানে তুমি কি সময় অনুযায়ী কোনো ফান্ড চালু করা, কোনো ফান্ড বন্ধ করা, কোনো ফান্ডে সুইচ করা, এগুলো বলতে চাইছো? এগুলো যদি নাও করি, এগুলো করলে রিটার্নটা আরো বাড়তে পারে। আমি 2% এক্সট্রা গেইন করার কথা বলছি। আচ্ছা, মানে যদি মার্কেট আমাকে 12% দেয়, আমি যদি 14% বার করতে পারি। হ্যাঁ, এবারে আমি যদি সাইকেল খেলতে চাই, মানে যারা খেলতে পারে এক্সপার্ট লোকজন, তারা যদি সাইকেল খেলে, তাহলে যখন ফার্মা পড়ে গেল তখন ফার্মা নিলাম, যখন আইটি পড়ে গেল আইটি নিলাম, এখন ওরকম কিছু থিম বিভিন্ন চলছে। তাহলে ওই জায়গাগুলো যদি কেউ খেলতে পারে, তাহলে তো সেটা আরো বেশি। আমি যদি 2% এক্সট্রা রোজগার করতে পারি, তাহলে 20 বছরে কর্পাসটা ডবল হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা মিউচুয়াল ফান্ড কি এবং এভাবে এর নিরাপত্তা এবং কী ধরনের ফান্ড হওয়া উচিত তার পার্ট 1 করলাম। আপনাদের ভালো লাগলে আমরা পার্ট 2 ভিডিওটাও নিয়ে আসবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।